তবে তুমি শেষ অবধি কি ঠিক করলে অতীশ? তোমার যদি অনড় থাকবে, পৈতৃক ব্যবসার দায়িত্ব নেবে না? ওসব ব্যবসাপত্র আমার মাথায় ঢোকে না কাকাবাবু। আমি যা পারি আমি তাই নিয়েই থাকতে চাই। তবে ওই আঁকা আঁকি নিয়েই তুমি থাকতে চাও? বাহ 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 বাহ! সেই তোমার বাবা মারা যাওয়ার পর তোমার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। এতদিন যা করেছো তাতে চলে গেছে, কিন্তু এখন তোমার বিয়ের বয়স হয়েছে, এখন তোমার বিয়ে দিতে হবে। শেষ যে সম্বন্ধ এসেছে তারা চাইছে তুমি যেন চাকরি বা ব্যবসা কিছু একটা করো, আর আমি চাই তুমি এই ব্যবসায় যোগ দাও। তোমার বিয়ে দিয়ে আমি দায়িত্বমুক্ত হই। আমাকে ক্ষমা করবেন কাকাবাবু, আমি আপনার কোনো অনুরোধই রাখতে পারবো না। না আমি ব্যবসায় যোগ দিতে চাই, না আমি বিয়ে করতে চাই এখনই। তুমি আমার কোনো কথাই শুনবে না, ঠিক আছে? তবে মনে রেখো, এরপর থেকে তোমার কোনো দায়িত্ব আমার নয়। তোমার ভালো মন্দ সব তুমিই বুঝে নাও, আমাকে বলতে আসবে না। বেশ, তবে তাই হোক। দ্বিরুক্তি না করে তক্ষুনি ঘর থেকে বেরিয়ে এলাম। এই দুঃসময়ে একজনেরই নাম মনে পড়ল, আমার বন্ধু দিব্যেন্দু। ওকে সবটা জানাতেই ও বলল, আমি সব বুঝতে পারছি অতীশ, একদম ঠিক করেছিস তুই। তুই তোর জায়গা থেকে এক চুলও নড়বি না। দেখ, সত্যি কথা বলতে এই চাকরি আর সংসারের প্রয়োজনে আমায় লেখালেখির সাধনাকে তো আমি জলাঞ্জলি দিয়েই দিয়েছি কবে। তাই আমি চাই না তোর স্বপ্ন এভাবে অকালে শেষ হয়ে যাক। কি আর করি বল, আমার মাথার উপর ছাদটাই যে হারিয়ে গেছে। মা বাবা তো সেই কবেই চলে গেছেন, আর তারপর কাকার পছন্দের মেয়েকে বিয়ে করলে ব্যবসার পরিধি বাড়বে, এ কথা আমার অজানা নয়। এখন কাকাবাবুর কথা অমান্য করলে আমি খাবো কি? তাহলে তুই এখন চাষটা কি? জানি না রে, তবে এখন মনে হচ্ছে মনের মতো আঁকা আঁকি করে সেটা সঠিক মূল্যে বিক্রি করতে পারলে আমার পায়ের তলার মাটিটা খানিক শক্ত হতো। এ তো খুব ভালো কথা। সমস্যাটা অন্য জায়গায় দিব্যেন্দু। আমি এখন সবুজের মধ্যে থেকে মনটাকে শান্ত করতে চাই। আসলে আমার মাথায় প্রচুর ভাবনা কিলবিল করছে, কিন্তু কিছুতেই তাদের ক্যানভাসে নামাতে পারছি না। এই শহরের এই আবহাওয়ায় সেসব কিছুতেই সম্ভব হয়ে উঠছে না। শোন, চিন্তা করিস না, আজকেই তুই দুপুরে খাওয়া দাওয়া করে চলে যা শিমুলতলির উদ্দেশ্যে। ওখানে আমার শ্যালক থাকে। তুই যেমনটি চাইছিস তেমন জায়গা। আমি তোকে আমার শ্যালকের ফোন নম্বর আর ঠিকানা দিয়ে দিচ্ছি। আর এই নে, এটা রাখ, তোর কাজে লাগবে। আরে আরে কি করছিস কি তুই? আমার কথা ভাবতে হবে না, খেয়ে এক্ষুনি রওনা দে, কিছু পরেই একটা বাস আছে। রোদ ঝলসানো দুপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন আমার করুণ দুর্দশা, অবশেষে বাসের দেখা পেলাম। বাসে উঠে কোন সৌভাগ্যক্রমে বাসের পিছন দিকে একটা জায়গা পেয়ে গেলাম, জানলার পাশে। এই টিকিট টিকিট! দাদা, একটা শিমুলতলির টিকিট দিন তো। এই নিন। দাদা, যেতে কতক্ষণ লাগবে? শিমুলতলি লাস্ট স্টপেজ, সময় লাগবে, এলে জানিয়ে দেবো। এই টিকিট দাদা, টিকিটটা করবেন। জানলা বেয়ে গরম বাতাসের হলকা চোখে মুখে লাগছে। দুপাশে সার দেওয়া গাছের সারি পেরিয়ে বাস ছুটেছে হু হু করে। লোকজনের সমাগম, কথাবার্তা, বাস কন্ডাক্টরের হাঁকাহাঁকি, কিছুই আর আলাদা করে চেনা যাচ্ছে না। অমোঘ এক চিন্তায় ডুবে যেতে লাগলাম ক্রমেই। মনের মধ্যে একটা দ্বিধা তো কাজ করছে, যা করছি তা আদৌ ঠিক করছি তো? একদম ঠিক কাজ করেছেন। ঝট করে তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল। দেখলাম আমার পাশে কখন যেন এক সুবেশী তরুণী এসে বসেছে। আমি অবাক হয়ে বললাম, আপনি কি বললেন আমি কিছুই বুঝতে পারছি না। কি ঠিক হয়েছে? এই যে বাস, শুধু সবাই ঘুমিয়ে পড়েছে,
আপনি এখনো ঘুমাননি, এটাই বলছিলাম। বেশ করেছেন। বলেই মেয়েটি মুচকি হাসলো। আমি এবার ভালোভাবে তাকিয়ে দেখলাম মেয়েটির দিকে। ভীষণ সুন্দর। এই রূপ সচরাচর চোখে পড়ে না। মেয়েটির পরনের দামি পোশাক, মূল্যবান অলংকার স্পষ্টতই জানান দিচ্ছে কোনো অভিজাত পরিবারের মেয়ে বলে। তা কোথায় নামবেন আপনি? আমি শিমুলতলি নামবো। সে তো এখনো ঢের দূর। আমি অবশ্য অত দূর যাব না। বুঝলুম। আমার নিয়তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে বলতে পারেন। মানে? মানে আমি অতীশ বাড়ুজ্জে, একজন চিত্রশিল্পী। কাকাবাবুর কথা মতো ব্যবসার কাজকর্ম দেখাশোনা না করায় কাকাবাবু আমাকে ঘর ছাড়া করেছেন। তাই এখন নিজের শখের দাম দিচ্ছি পথে ঘুরে ঘুরে। আমার সাথে যাই হয়ে যাক, আমি আমার আঁকা আঁকিকে কখনোই ছাড়তে পারবো না। যাই হোক, এই দেখুন, আপনার নামটাই জানা হয়নি। আমি মনিকা। তবে আপনার মনের জোরকে মানতেই হবে। নিজের শখের জন্য ঘর ছাড়লেন। এরকম আমিও যদি পারতাম। আপনার শখ আবার কিসের অন্তরায় হলো? আমার গানের শখ ছিল ভীষণ রকমের। গান করতে খুব ভালোবাসতাম জানেন, কিন্তু ওই যে ছাড়তে হলো গান। জানলা দিয়ে শীতল হাওয়া আমার মুখে এসে লাগলো। অজান্তেই কখন যেন সন্ধে নেমেছে। মেয়েটির কথার বিষণ্ণতার সুর আমার বুকের ভিতরে গিয়ে লাগলো। কিছু কিছু সময় কিছু বলার থাকে না, তাই চুপ করে থাকাটাই ভালো মনে করলাম। মনিকা আবার বলল, আমার আরেকটা ইচ্ছে ছিল জানেন তো, আমার নিজের একটা ছবি আঁকানো, একটা পোর্ট্রেট। সেও আর হয়ে উঠল কই। আমার একটিও ছবি নেই জানেন। ও মা, এ আর এমন কি কথা? আপনি যদি বলেন তাহলে আমি আপনার ছবি এঁকে দেব। আপনি আমার ছবি আঁকবেন? হ্যাঁ, আঁকবো। তবে তার আগে কিন্তু আপনাকে একটা গান শোনাতে হবে। গান? না না না, গান আমি গাইতে পারবো না। গান আমি গাইতে পারবো না, কিছুতেই না। হঠাৎ ওর মুখের কোমল রেখাগুলো কঠিন হয়ে উঠল যেন। চোখে মুখে ফুটে উঠল প্রচন্ড এক ভয়। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, বেশ বেশ, গান গাইতে হবে না, আমি আপনার ছবি এঁকে দেব, যবে আপনি বলবেন। মনিকা আমার দিকে তাকিয়ে হাসল। এখন ওকে অনেকটা শান্ত দেখাচ্ছে। ও অদ্ভুতভাবে হেসে প্রশ্ন করলো, ভেবে বলছেন তো আমার ছবি আঁকতে আপনার অসুবিধে হবে না তো? না না, অসুবিধার কি আছে? বেশ, তবে চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। মানে এখন এই সময়? হ্যাঁ, এক্ষুনি। কিন্তু আমি যে শিমুলগঞ্জ যাব। আপনি শিমুলগঞ্জ যাবেন না, আপনি আমার সাথে যাবেন। কোন এক মোহ যেন আমাকে না বলতে বাধা দিল। লক্ষ্য করলাম বাসটা থেমে গেছে। বাসের সিটে একটা লোকের চিহ্নও নেই। মনিকা বলল, নেমে আসুন আমার সাথে। মনিকার পিছু পিছু নেমে গেলাম আমি। চারিদিকে তাকিয়ে দেখলাম বন জঙ্গলে ঘেরা একটা জায়গা। জনবসতি একেবারেই নেই। সামনে ঘন জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে একটা সরু পায়ে হাঁটা পথ এগিয়ে গেছে দূর প্রান্তে। যেতে যেতে মনিকা আমায় ডাকলো, কই আসুন। আজ বোধহয় পূর্ণিমা। আধার জমা আকাশের বুকে
রূপোর থালার মতন চাঁদ জল করছে। এই আলোতে মনিকাকে মায়াবিনীর মতন দেখাচ্ছে। কি জানি কোন জগতে নিয়ে চলেছে আমায়। অরণ্যের ভিতরের পশু পক্ষী ঝিঝিরা যেন আমাদের সাথে এগিয়ে চলেছে ধীরে ধীরে। চলতে চলতে প্রশ্ন করলাম, এত রাতে এই পথ দিয়ে একা চলতে আপনার ভয় করে না? ভয় আমার? হঠাৎ কর্কশ কোনো নিশাচরের ডাকে আমি চমকে পিছনে ফিরে তাকালাম। ওটা কিসের শব্দ? ফিরে তাকিয়ে দেখি সামনে মনিকা নেই। আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। মনিকা, মনিকা কোথায় গেলে? মনিকা, মনিকা! কোনো উত্তর এলো না। আমি অরণ্যের মাঝে উন্মাদের মতো খুঁজতে লাগলাম ওকে, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। তবে কি কোনো বিপদে পড়ল? এই অন্ধকার বনে এভাবে আসা উচিত হয়নি। আমার ভয় লাগলো, ভীষণ এক ভয় আমাকে গ্রাস করছে ক্রমশ। গাছগাছালি পেরিয়ে আমি যেন আরো বেশি অরণ্যের বুকের ভিতরে প্রবেশ করছি। হঠাৎ দেখতে পেলাম একটা ধ্বংস প্রায় ভাঙা অট্টালিকা। প্রায় সবটুকু ধ্বংস হয়ে গিয়েছে, সামান্য কটা খিলান টিকে আছে কোনো মতে। রূপলি আলোয় প্রেতপুরীর মতো লাগলো আমার। আমি সেদিকে এগিয়ে যেতেই গানের সুর শুনতে পেলাম। গানটা সুন্দর, অদ্ভুত সুন্দর, কিন্তু এই জ্যোৎস্না রাতে সেই গানের সুরমূর্ছনা আমার মনে প্রশান্তি নয়, বরং ভয়ের সঞ্চার ঘটাচ্ছে। ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে একটা নারী মূর্তি, নত মস্তকে দুহাত শূন্যে তুলে উন্মত্তের মতো আমার চারপাশে ঘুরে ঘুরে গান করছে। কে 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 আপনি? সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তি তাকালো আমার দিকে, হাসতে হাসতে বলল, আমার ছবি আঁকবেন বলেছিলেন না? নিন নিন, এবার আঁকুন, আঁকুন আমার ছবি। আমি চমকে উঠলাম। কোথায় কোথায় সেই সুন্দরী মোহময়ী মনিকা? আমার সামনে দাঁড়িয়ে আছে এক বিভৎস মূর্তি। ফ্যাকাশে মুখে ধক ধক করে জ্বলছে সাদা এক জোড়া চোখ। তাকিয়ে কি দেখছেন? আঁকুন, আঁকুন আমার ছবি, আঁকুন আমার ছবি, আঁকুন এখন। আমি প্রচন্ড ভয়ে পিছিয়ে যেতে যেতে বললাম, কে কে তুমি? তুমি মনিকা তো নও। না, আমি মনিকা নই। আমি হলাম সেই অভাগিনী যে একসময় গান গাইতে ভীষণ ভালোবাসতো। তার গানের সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়, কিন্তু তার সেই গান গাওয়া চিরকালের জন্য বন্ধ হয়ে গেল তোর জন্য। আমার জন্যে? কিন্তু আমি আপনার সাথে কি করেছি? হ্যাঁ করেছিস। আমি যাতে আর গান গাইতে না পারি, আমার গলার সুর চিরতরে থামিয়ে দিয়ে আমাকে এই বাড়ির অন্ধকারে ফেলে রেখে গিয়েছিলিস। আজ নিজের শখ পূরণ করতে তুই বাড়ি ছাড়া হয়েছিস, আর এদিকে আমার সব স্বপ্ন, সব আশাকে তুই নিজের হাতে শেষ করেছিস। আমি কিচ্ছু বুঝতে পারলাম না। কি বলছে ও? কি রে, কিছুই তোর মনে পড়ছে না? আদিত্য নারায়ণ? সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দুলতে শুরু করলো। আমার মস্তিষ্কের যানজট ঘেঁটে অতীত ইতিহাসের পাতা থেকে স্মৃতি হাতড়ে আনলো। মনিকা নয়, তুমি মণিমালিকা। হ্যাঁ রে, তোর গত জন্মের স্ত্রী, যার স্বপ্নকে তুই তিলে তিলে ধ্বংস করে দিয়েছিলি। এবার আমার পালা। কোন এক অতীত প্লাবন থেকে একটা যেন সুর ভেসে এলো। সেই সুরের প্রবলতায় প্রকৃতি যেন উন্মত্ত হয়ে উঠল চারদিকে। ঝোড়ো পাতার ঝড় উঠল, আর সঙ্গে সঙ্গে আমার ঠিক পাশেই গাছের একটা মোটা গুঁড়ি ভেঙে পড়ল। আমি এদিক ওদিকে ছুটতে লাগলাম।
থামো, থামো। গত জন্মের কোনো অনুভূতি আমার মধ্যে অবশিষ্ট নেই, কিন্তু এ জন্মে আমার মন বলছে ভুল হয়েছে, এই মেয়েটার সঙ্গে অন্যায় হয়েছে। আমি জানি আমার কাছে আর বেশি সময় অবশিষ্ট নেই, যা বলার এক্ষুনি বলতে হবে। মণিমালিকা, গত জন্মে তোমার সঙ্গে আমি অন্যায় করেছি, আমি অত্যন্ত নীচ কাজ করেছি মণিমালিকা, যে কাজের ক্ষমা হয় না। তুমি ঠিক করেছ, আমার মতো মানুষদের শাস্তি পাওয়াই উচিত, কিন্তু সব শেষ হওয়ার আগে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মণিমালিকা, পারলে আমায় ক্ষমা করে দিই। মণিমালিকা হঠাৎ শান্ত হয়ে এলো, আগুনের ভাটার মতো ধিকি ধিকি জ্বলন্ত চোখে প্রশান্তি নেমে এলো। করুণ সজল চোখে আমার দিকে চেয়ে বলল, আমি তোমাকে বড় ভালোবাসতাম, তুমি তা বুঝলে না। যদি বুঝতে, তবে আজকে আমাদের কাহিনীটা অন্য হতে পারত। এই জন্মে তুমি ভালো থেকো। চোখের সামনে থেকে ধীরে ধীরে মণিমালিকা কোথায় যেন মিলিয়ে গেল, আর আমার চোখে সব কিছু তখন ঝাপসা, অন্ধকার। জ্ঞান ফিরতেই খেয়াল হলো আমি তখনও বাসের মধ্যে ঘুমোচ্ছিলাম। দাদা, শিমুল তরি এসে গেছে, নামুন এবার বাস থেকে। কন্ডাক্টরের দিকে বিস্ময়ে চেয়ে রইলাম শুধু।